মার্কিন কোম্পানি থেকে বছরে 50 লাখ টন এলএনজি ক্রয়ের চুক্তি বাংলাদেশের। 17 দিন পর দ্য লন্ডন ক্লিনিক হাসপাতাল থেকে ছেলের বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া। চিকিৎসা চলবে বাসায় থেকেই। জনবান্ধব পুলিশ বাহিনী গড়তে পোশাক নয়, আচরণ পরিবর্তন দরকার, অভিমত সাবেক আইজিপি ও অপরাধ বিশেষজ্ঞদের। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। বাংলাদেশের কাছে বছরে 50 লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি বিক্রি করবে যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজি গ্রুপ। এই লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে একথা জানিয়েছে আর্জেন্ট এলএনজি গ্রুপের কর্মকর্তারা। এই কোম্পানিটি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় অবস্থিত। বছরে তাদের উৎপাদন সক্ষমতা 2.5 কোটিতে উন্নীত করার কাজ চলছে। তারা বাংলাদেশ সরকারের সঙ্গে নন বাইন্ডিং চুক্তি স্বাক্ষর করেছে, এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। লুইজিয়ানা ভিত্তিক এই জ্বালানি কোম্পানির সাথে বাংলাদেশের সরকারি সংস্থা পেট্রোবাংলা এই চুক্তি স্বাক্ষর করে। বাংলাদেশের জ্বালানি সক্ষমতা বাড়ানোর জন্য এলএনজির ওপর নির্ভর করে। এতদিন বিভিন্ন উৎস থেকে এলএনজি আমদানি করলেও এই প্রথম কোনো মার্কিন কোম্পানি থেকে এলএনজি আমদানির চুক্তি করল। এই চুক্তির ফলে শুধু বাংলাদেশের জ্বালানি সক্ষমতাই বাড়বে না, বরং মার্কিন প্রশাসনের সাথেও কূটনৈতিক সম্পর্ক জোরদার করবে বলে প্রত্যাশা করছে বাংলাদেশের নীতি নির্ধারকগণ। 17 দিন চিকিৎসা শেষে আজ বাসায় ফিরেছেন যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসায় তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় ডাক্তাররা আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেবার পরামর্শ দিয়েছেন। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন এনটিভি ইউরোপের বিশেষ প্রতিনিধি রিয়াদ আহসান। গত 8 জানুয়ারি বুধবার খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন আসেন। সেদিন লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর থেকেই লন্ডন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে চলে নানা পরীক্ষা নিরীক্ষা। বেশ কিছু শারীরিক জটিলতা থাকায় বৃহস্পতিবারই ডাক্তাররা সিদ্ধান্ত নেন এখনই লিভার প্রতিস্থাপন না করে বাসায় রেখে চিকিৎসা চালিয়ে যাবার। সার্বক্ষণিকভাবে প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের সার্বিক তত্ত্বাবধানে উনি চিকিৎসা অধীন থাকবেন এবং মেডিকেল বোর্ড যেটি ওনার চিকিৎসকরা আছে ওনাদের তত্ত্বাবধানে থাকবেন। তবে এখানে মেইনলি প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের অধীনেই উনি চিকিৎসাধীন থাকবেন। এরপর শুক্রবার ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে মুসল্লি ও দেশবাসীর কাছে দোয়া চান তারেক রহমান। আমার মা দেশনেত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য এসেছেন, তার সুস্থতার জন্য দয়া করে আপনার দোয়া করুন। যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ নিজের দেশকে একটি ভালো জায়গায় দেখার জন্য ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে, আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দেন। আমরা যারা বেঁচে আছি, আমরা যাতে প্রত্যেকে সেই বাংলাদেশের মানুষের প্রত্যাশিত দেশ গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখতে পারি। সেখান থেকে ফিরে রাতেই মাকে নিজে গাড়ি চালিয়ে বাসায় নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে এতে স্বস্তি জানানোর পাশাপাশি চিকিৎসায় অবহেলার জন্য শেখ হাসিনাকে দায়ী করেন। অনেকদিন পরে নিজের বাসায় যাবেন, নিজের ছেলের বাসায় যাবেন, এটা অনেক হুমলি হবে, অনেক ভালো লাগবে। এটা তো বুঝতেই পারতেছেন, এইরকমই হবে ইনশাল্লাহ। উনি ভালো অবস্থায় জেলে গেলেন, কিন্তু এখন হুইল চেয়ারে উনি চলাফেরা করতেছেন। এটার জন্য টোটাল ফেসিস্ট হাসিনা রেসপন্সিবল, এবং হাসিনার বিচার বাংলার জমিনে হবে। তাদের মতে বেগম জিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করতে চেয়েছিল পলাতক হাসিনা। তার লন্ডন ক্লিনিকের এই হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়া আপাতত ছুটিতে গেলেও তার চিকিৎসা চলবে বাসায় থেকেই। চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন, বেগম খালেদা জিয়া লন্ডনে আসবার পরে প্রিয়জনের সান্নিধ্যে থেকে যেভাবে অতি দ্রুত মানসিকভাবে সুস্থতা ফিরে পেয়েছেন, ঠিক তেমনিভাবে বিশ্ববিখ্যাত চিকিৎসা শাস্ত্রের মাধ্যমে বেগম খালেদা জিয়া অতি দ্রুত সুস্থ হয়ে দেশ ও মানুষের কাছে ফিরে যেতে পারবেন শিগগিরই। রিয়াদ আহসান, এনটিভি নিউজ, দ্য লন্ডন ক্লিনিক, লন্ডন, যুক্তরাজ্য। আজ 25 জানুয়ারি, একদলীয় শাসন তথা বাকশাল প্রতিষ্ঠার সেই কালো দিবস। 1975 সালের এই দিনে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রচিত হয় এক কালো অধ্যায়।
এদিন সংসদে শেখ মুজিবুর রহমান পেশকৃত চতুর্থ সংশোধনী বিল পাশ করে দেশের সব রাজনৈতিক দল বিলুপ্তির মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়। সরকার নিয়ন্ত্রিত 4টি পত্রিকা রেখে বন্ধ করে দেয়া হয় সকল মিডিয়া। বাকশাল গঠনের মাধ্যমে চালু হয় বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা। এই দিবসটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে বাংলাদেশে পালন করা হয়। দিবসটি উপলক্ষে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুকে ভেরিফাইড পেজে তারেক রহমান এই উপলক্ষে গণতন্ত্র হত্যা ও বাকশাল কায়েম নিয়ে বক্তব্য দেন। লিখিত বিবৃতিতে তারেক রহমান বলেন, 1975 সালের এই দিনে আওয়ামী লীগ ক্ষমতাকে কুক্ষিগত করতে বহুদলীয় গণতন্ত্রের গলা টিপে হত্যা করে, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করে। এই ব্যবস্থা প্রতিষ্ঠা করতে তারা চতুর্থ সংশোধনী পাশ করে সংবাদপত্র বন্ধ করে মাত্র 4টি সংবাদপত্রকে প্রকাশের অনুমতি দিয়েছিল। বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, দীর্ঘদিন ধরে বিরোধী মত দমনে সব ধরনের রীতিনীতি লঙ্ঘন করে আসছিল আওয়ামী লীগ। 5 আগস্টের পট পরিবর্তনের পর সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় বাক স্বাধীনতা রক্ষা ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে গণতন্ত্রকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। যারা 52 ভাষা আন্দোলন এবং 71 সালকে অস্বীকার করে তাদের সাথে কোনো আপোষ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিক ও জিয়া শিশু কিশোর মেলার 13তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। যারা 71কে অস্বীকার করতে চায় তারা এদেশের নাগরিক হতে পারে না বলে মন্তব্য করেন বুলু। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মূল কারিগর কেবল শিক্ষার্থীরাই নয়, দেশের রাজনৈতিক দল ও ভুক্তভোগী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দীর্ঘ সংগ্রামের ফল বলে উল্লেখ করেন তিনি। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শিশু একাডেমি পর্যন্ত র্যালি অনুষ্ঠিত হয়। আজকে যারা এই আন্দোলনের ফসল নিয়ে কথাবার্তা বলতে চান, বিএনপিকে মাইনাস করে কথা বলতে চান, তাদেরকে আমরা বলতে চাই, আমরা যদি বলি আমাদের 65 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, এই নেতারা যদি ঢাকা শহরে আসে 65 লক্ষ নেতাকর্মী, আপনারা কোথায় যাবেন? এই আন্দোলন সংগ্রাম আমাদের ফসল। আমাদের নেতা তারেক রহমান লন্ডন থেকে বিদেশ থেকে এই নেতৃত্ব দিয়েছেন। আমরা 71-এর 30 লক্ষ মানুষ বুকের তাজা রক্ত দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। যারা 71কে মাইনাস করতে চান, পাশ কাটিয়ে যেতে চান, তারা এই দেশের নাগরিক হতে পারে না, তারা এই দেশকে ভালোবাসে না, অতএব তাদের সাথে কোনো আপোষ নেই। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশে উন্নয়নের নামে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার 26,000 কোটি টাকা পাচার করেছে। তিনি আরও বলেন, বিচারের নামে প্রহসন করা হয়েছে। জামায়াতে ইসলামের অনেক নেতাকর্মীকে জুডিশিয়াল কুর মাধ্যমে খুন করা হয়েছে। দিনাজপুরে গড়ে শহীদ ময়দানে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। আমির আরও বলেন, খুনি শেখ হাসিনার সরকার সংখ্যালঘুদের নিয়ে অনেক রাজনীতি করেছে, এখন আর এসব হবে না। জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত রয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজউদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, সুরা সদস্য দেলোয়ার হোসেন সহ অনেকেই। আমাদের শীর্ষ 11 জন দায়িত্বশীল নেতাকে দুনিয়া থেকে নির্মমভাবে বিদায় করা হয়েছে। 5 জনকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, বাকিদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তারা ধারণা করেছিল নেতৃবৃন্দকে খুন করে, কর্মীদেরকে খুন এবং গুম করে, পঙ্গু করে, জেলে দিয়ে, ভয় দেখিয়ে এই সংগঠনকে তারা স্তব্ধ করে দেবে, মাটির নিচে পাঠিয়ে দেবে। স্বৈরাচার শেখ হাসিনার পতন আন্দোলনে অংশ নেওয়া ফ্যাসিবাদ বিরোধী জনপ্রতিনিধিদের দ্রুত পুনর্বহালের দাবি জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান তারা। তাদের পুনর্বহাল না করলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া আমলাদের পরামর্শে সব জনপ্রতিনিধিকে বরখাস্ত করে শেখ হাসিনার দোসর আমলাদের দায়িত্ব দেবার সমালোচনা করেন ব্যারিস্টার ফুয়াদ। এছাড়া সচিবালয় থেকে ইউনিয়ন পরিষদে কাজ করা ফ্যাসিবাদের দোসর আমলাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবার দাবিও জানান তিনি।
যে সকল পটপরামরা বাংলাদেশ বিক্রির দাসখত করেছে, শত শত সড়ক আর চুক্তি করে ভারতের কাছে রাষ্ট্র বিক্রি করে দিয়েছে, সেই দালাল আমলাদের কথায় আমাদের এখনো চলতে হবে। আপনারা রাষ্ট্রপতি গঠন করেন এবং এই নাগরিক দাবিগুলো মেনে নেন, যাচাই বাছাই করে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, গণঅভ্যুত্থানের পক্ষে ছিল, তাদেরকে আপনারা পুনর্বহাল করেন, স্থানীয় সেবাকে ফিরিয়ে আসেন। দেশকে ভারতীয় আধিপত্য থেকে রক্ষা করতে 5 আগস্টের ঐক্যে অটুট থাকার আহ্বান জানিয়ে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, 5 আগস্টের ঐক্যে চির ধরলে দেশ আবার ফ্যাসিবাদের পদানত হবে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য সাংবাদিক সৈয়দ আবদেল আহমেদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ সহ পেশাজীবী নেতারা। মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্তির লড়াই শেষ হয়নি, যে কারণে তারা বারবার ষড়যন্ত্র করে পরাজিত হলেও হাল ছেড়ে দেয়নি। এই অবস্থায় আন্দোলনরতরা ব্যর্থ হলে ফ্যাসিস্টরা দেশের কাউকে ছাড়বে না বলে মন্তব্য করেন তিনি। আপনাদেরকে আমি নিশ্চিতভাবে বলতে পারি, ভারত এতদিনে সারেন্ডার করত, ভারত মেনে নিত, বাংলাদেশের পরিবর্তন মেনে নিত এবং বাংলাদেশের ফ্যাসিবাদকে আবার প্রতিষ্ঠিত করবার অপচেষ্টা থেকে তারা বিরত হতো। কিন্তু যেহেতু আমরা ঐক্য ধরে রাখতে পারি নাই, যেহেতু ফাটল দৃশ্যমান, সেই কারণেই ভারত তারা হাল ছেড়ে দিচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ বিরোধী আওয়ামী ফ্যাসিস্টদের আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। তিনি বলেন, যদি আওয়ামী লীগ ফেরত আসে তাহলে আবার ফ্যাসিবাদ ফেরত আসবে। দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে বাজার এলাকায় ছাত্র জনতার সাথে পথসভা ও শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। মাহফুজ আলম বলেন, বিএনপি জামাত সহ অন্য রাজনৈতিক দল যারা বাংলাদেশপন্থী আছেন তারাই নির্বাচনে থাকবেন। সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে সকল দল পজিটিভ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করবেন। আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া, বিএনপি জামাত নির্বিশেষে যত রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, ছাত্ররা আছে, শ্রমিক, নারী, আলেম ওলামা আছেন, সবাই যারা বাংলাদেশ বন্ধু তারাই বাংলাদেশে থাকবেন এবং এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন। দেশে গোঁজামিলের ভোটার তালিকা যেন আর প্রণয়ন করা না হয় সেজন্য হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের থেকে ভোটার তালিকার যে 2 কোটি ভুয়া ভোটার অন্তর্ভুক্ত করেছে তাদের আগে বাদ দিতে হবে, তারপর স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে নির্বাচনে আয়োজন করতে হবে। দুপুরে সাভারে রেডিও কলোনি মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা ইউনিটের সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে যোগ দিয়ে এই অভিযোগ করেন তিনি। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের একটা অবলম্বন আছে, তা হলো গুজব। তারা দেশের টাকা পাচার করে বিদেশে বসে গুজব ছড়াচ্ছে। তাদের গুজবে কান দেবার সময় বাংলাদেশের মানুষের নেই। দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে স্কিল ডেভেলপমেন্ট ইউথ সামিট অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার যারা দোসর ছিল তারা তাদের জায়গা থেকে এখন তার অবলম্বন আছেই একটা, এটা তাদের খুঁটি। এই খুঁটিটা হচ্ছে গুজব খুঁটি। এই যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করেছে, ওই টাকা দিয়ে দেশে তো মুখ দেখানোর মতো মুখ তাদের নাই, মুখে তাদের অলরেডি চুনকালি মাখা। এই মুখ তো আর তারা দেখাতে পারছে না, এই জন্য ওই পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে, বিভিন্ন তাদের ওই প্রোপাগান্ডা সেল থেকে তারা এগুলো ছড়াচ্ছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বিগত সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির বিচার করার পাশাপাশি
বসিয়ে রাখা বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ দেয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম। সকালে রাজধানীতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত এক সেমিনারে তিনি এমন আহ্বান জানান। সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধে বলা হয়, গেল 10 বছরে দেশের নিজস্ব গ্যাস উৎপাদন ক্ষমতা কমেছে 76 কোটি ঘনফুট, যা মোট উৎপাদনের প্রায় 30%। এছাড়া যে পরিমাণ গ্যাসের মজুদ আছে তা 2030 সাল নাগাদ শেষ হয়ে যাবার আশঙ্কার কথাও বলেন তারা। ব্যবসায়ীরা শিল্প কারখানার উৎপাদন সচল রাখতে দ্রুত গ্যাস সংকট সমাধানের দাবি জানান। একই সাথে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন তারা। সামিট গ্রুপ বিপিএল ক্রিকেটের খবর। কাল থেকে শুরু হবে বিপিএল এর ঢাকা পর্ব। এর আগেই আবারও বিতর্ক। পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলনে যোগ দেয়নি দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। কাল দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। খেলাটি শুরু হবে দুপুর 1:30টায়। টেবিলের 2-এ আছে ফরচুন বরিশাল। দলটি রংপুর রাইডার্সের বিপক্ষে 2 ম্যাচে হেরেছে। তাদের প্রতিপক্ষ সিলেট 9 ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র 2টিতে। কাল দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে দুর্বার রাজশাহী রংপুর রাইডার্স। 9 ম্যাচে 8টি জিতে শীর্ষে রংপুর। এদিকে 4টিতে জয় পেয়ে এখনও প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে দুর্বার রাজশাহী। তবে দলের বিদেশি খেলোয়াড়রা অনুশীলন না আসায় ম্যাচটিকে ঘিরে থাকছে অনিশ্চয়তা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। মার্কিন কোম্পানি থেকে বছরে 50 লাখ টন এলএনজি ক্রয়ের চুক্তি বাংলাদেশের। 17 দিন পর দ্য লন্ডন ক্লিনিক থেকে ছেলের বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া। চিকিৎসা চলবে বাসায় থেকেই। জনবান্ধব পুলিশ বাহিনী করতে পোশাক নয়, আচরণ পরিবর্তন দরকার, অভিমত সাবেক আইজিপি ও অপরাধ বিশেষজ্ঞদের। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।